বিয়ে করবে না বলে শেষমেশ কিনা ন্যাড়া হয়ে গেলে শায়রি। কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই হক চুকিয়ে ওঠে সায়রী। ঘাড় ঘুরিয়ে তাকায়। পুরনো এবং অতি গোপনীয় কথা বাহিরের মানুষের মুখ থেকে শুনে সর্বাঙ্গ ঘিরে ধরে লজ্জায়। জড়তা নিয়ে শুধায়, কে বলেছে আপনাকে? সে যেই বলুক না কেন, কথাটা তো সত্যি, তাই না? ছি ছি, শেষে কিনা ন্যাড়া বলছিল এই পোড়া কপালে। ভ্রুযুগল কুঁচকে নেয় সায়রী। সন্ধিহান দৃষ্টি মেলে তাকায়, প্রশ্ন করে। ন্যাড়া বউ মানে? কার কপালে ন্যাড়া বউ আছে? ভরকে যায় উচ্ছ্বাস। আমতা আমতা করে বলে ওঠে, কেন, তোমার ভবিষ্যৎ স্বামীর কপালে? চুল কেটেছি প্রায় 8 মাস হতে চলল। ন্যাড়া মাথায় অলরেডি বিশাল বিশাল চুল গজিয়েছে। তাছাড়া ভবিষ্যৎ স্বামী দেখা পেতে পেতেও সেই চুল আরও লম্বা হয়ে যাবে। তাই আপনাকে আর আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবে না বললেই হলো? অবশ্যই ভাবতে হবে। সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ইদানিং তোমার বাপ মা যা শুরু করেছে তা তো আর হতে দেওয়া যায় না। দুদিন পর পর কোত্থেকে না কোত্থেকে নতুন নতুন পাত্র নিয়ে হাজির হচ্ছে, আর এদিকে আমার হয়েছে যত চালা। চট করে মেজাজটা বিগড়ে গেল সায়রীর। বিপরীতে করা কিছু বলে দেওয়ার জন্য অধৈর্যরা প্রসারিত করতেই ভেতর ঘর থেকে ভেসে এলো মায়ের কৌতূহলী কণ্ঠস্বর। কে এসেছে সায়রি? কার সঙ্গে কথা বলিস? মায়ের মতোই উঁচু কণ্ঠে সায়রী বলে উঠল, উচ্ছ্বাস এসেছে মা, তোমার সঙ্গে নাকি গুরুত্বপূর্ণ কথা আছে। মুহূর্তেই চোখে মুখে আধার এবং বিরক্তি নেমে আসে উচ্ছ্বাসের। মুখ বাঁকিয়ে বলে, এখনো বড়দের ঠিকমতো সম্মান করতে শিখলে না শায়রি। দিন দিন তুমি আস্তে একটা ব্যাধবে পরিণত হচ্ছ। কতবার বলেছে নাম ধরে ডাকবে না, ভাই বলবে ভাই। আপনি আমার কোথাকার কোন ভাই লাগেন যে ভাই ডাকবো? তাই বলে নাম ধরে ডাকবে? আমি বয়সে তোমার থেকে গুনে গুনে 4 বছর বড়, ভুলে যেও না সে কথা। নাম ধরেই তো ডেকেছি, তুই তো কারিত্ব আর করিনি। কথার মধ্যেখানে চলে আসেন সায়রীর মা সুবর্ণা রহমান। তাকে দেখতেই উচ্ছ্বাস চটপট প্রশ্ন করে বসে, এত বড় ডিং একটা মেয়ে ন্যাড়া হলো, আর আপনি থেকে আটকালেন না সুমন্তি? লোকে জানলে বলবে কি? আপনি জানালেই লোকে জানবে। আপনি যে কুইটনার কুইট না, দেখা যাবে একটু পরেই মসজিদের মাইকে গিয়ে বেসুরা কণ্ঠস্বরে হাঁক ছেড়ে বলবেন, ভাই সাহেব আপনারা কে কোথায় আছেন? এদিকে তপন রেজার কন্যা শায়রি রেজা তো ন্যাড়া হয়ে গেছে। শুনুন উচ্ছ্বাস, সত্যি সত্যি যদি এ কথা আপনি কাউকে বলেন, তাহলে আপনাকে আমি আর এ বাড়িতে কখনোই ঢুকতে দিব না। রাগান্বিত স্বরে কথাটি বলে স্থান ত্যাগ করে সায়রী। তার কথায় দমে না উচ্ছ্বাস। পেছন থেকে বিদ্রুপ করে বলে ওঠে, তোমাদের বাড়িতে ঢুকতে না দিলে যেন পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাব আমি। নেহাত শুভ আন্টিকে আমি আমার মায়ের চোখে দেখি, তাই ভালোবাসার টানে ওনাকে এক পলক দেখার জন্য ছুটে আসে। তাতে কত অপমানের শিকার হতে হয়। কথাটা শেষ করে দীর্ঘশ্বাস ফেলে উচ্ছ্বাস। আহ্লাদে গদগদ হয়ে ওঠেন সুবর্ণা রহমান। এই একটা মাত্র ছেলে কি ভালোটাই না বাসে ওনাকে। সারা জীবন সবাই শুধু সুবর্ণার নামই সম্বোধন করে এসেছে। স্বামীও এর ব্যতিক্রম নন। সন্তান হওয়ার আগে ডাকতেন সুবর্ণা বলে, আর সন্তান হওয়ার পর ডাকেন সায়নের মা বলে। অথচ এই ছেলেটা কি সুন্দর করেই না সম্বোধন করে শুভ আন্টি। শুনলেই মন প্রাণ জুড়িয়ে যায় সুবর্ণার। আহ্লাদে গদগদ হয়ে উচ্ছ্বাসের উদ্দেশ্যে প্রস্তাব রাখলেন, কাচ্চি রান্না করেছিলাম বাবা, একটু যদি টেস্ট করে বলতে কেমন হয়েছে। দুপুরের খাবার খেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি শুভ আন্টি, পেটে একটু জায়গাও খালি নেই। অদরের হাসিটা এক নিমিষেই অদৃশ্য হয়ে গেল সুবর্ণা রহমানের। হাসি মিলিয়ে যাওয়ার কারণ খুব সহজেই ধরে ফেলল উচ্ছ্বাস। সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হাসল, বলল, আপনি যেহেতু রান্না করেছেন নিশ্চয়ই খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে পেটে এখন একটু জায়গা আছে। দিন তবে একটু খেয়ে দেখি। কথাটা কর্ণপাত হতেই পূর্বের হাসিটা আবারও স্থান পেল সুবর্ণার মুখে। বললেন, চলো তবে খাবার টেবিলে। না না আন্টি, ভেতর আর যাব না, এখানে আনুন। আচ্ছা তবে বসো। দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেলেন সুবর্ণা। কয়েক মিনিট বাদে কাচের প্লেটে করে নিয়ে এলেন কাচ্চি। তার মধ্যে বিশাল সাইজের দুটো গোস্ত এবং আলু উকি দিচ্ছে। হাস্যোজ্জ্বল মুখে এক লোকমা কাচ্চি মুখে তুলতে কুঁচকে গেল উচ্ছ্বাসের চোখ মুখ। সুবর্ণা রহমান আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। পল্লব ছাপতে শুধালেন, কেমন হয়েছে খেতে? মুখের খাবারটুকু জোরপূর্বক গিলে ফেলল উচ্ছ্বাস। নরম চিত্তে বলল, খুব ভালো হয়েছে শুভ আন্টি, আপনার হাতে সত্যিই জাদু আছে।
তবে ইদানিং ধরে লবণ খাওয়াটা না আমি ছেড়ে দিয়েছি, তাই হয়তো লবণ একটু বেশি মনে হলো। লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তৎক্ষণাৎ কাচি একটু চেখে দেখলেন শোভনা রহমান, জিভে কামড় দিয়ে বলে উঠলেন, দেখেছো কাণ্ড, ভুল করে কতগুলো লবণ দিয়ে ফেলেছি, এখন সবাই খাবে কি করে? আহা আন্টি, এত বছর ধরে রান্না করে আসছেন, সবসময় কি আর একরকম হয় নাকি? মাঝে মধ্যে একটু ভুল হয়। এক কাজ করবেন, দই দিয়ে সালাদ তৈরি করে বিরিয়ানির সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন, আর নোনতা লাগবে না। চোখজোড়া পানিতে চিকচিক করে উঠল শোভনা রহমানের। কি ভালো ছেলে, সহজেই কি সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিল। উপস্থিত বুদ্ধির তারিফও করলেন মনে মনে। শোভনাকে ভাবনার মধ্যে ডুব দিতে দেখেই সুযোগ বুঝে সেন্টার টেবিলটা প্লেটটা রেখে হাত ধুয়ে এলো উচ্ছ্বাস। বিনয়ী সুরে বলল, আজ তাহলে আসি শুভ আন্টি, সায়রিকে নিয়ে আমাদের বাড়িতে যাবেন। মা কিন্তু অনেকদিন ধরে আপনাকে স্মরণ করেছেন, দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আসলে সংসারের ব্যস্ততায় সময়ই পাই না, তবে ঠিক যাব একদিন। আর বিলম্ব না করে বিদায় নিয়ে রেজা ভিলা থেকে বের হলো উচ্ছ্বাস। নিচে নেমেই পাশের মুদি দোকান থেকে 10 টাকা দামের একটি আইসক্রিম কিনে দ্রুত মুখে পুরে নিল। আক্রোশে ভরা মন নিয়ে বলল, অখাদ্য খেয়ে মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে, এর থেকে আমার মায়ের রান্না হাজার গুণ ভালো। এবার কণ্ঠে জমা হলো আফসোস। আফসোস নিয়ে কথাটা শেষ করলো। হাই সায়রি, শুধুমাত্র তোমার জন্য তোমার মায়ের হাতের ওই অখাদ্য খাবার খেয়ে আজ মুখ নষ্ট করলাম আমি, সাথে নষ্ট হয়েছে মুখটাও। অথচ তুমি বুঝলে না আমার এই আত্মত্যাগ। কি বলেছিল, মেয়ে নয় বরং মেয়ের মাকে পটাও, তাহলেই রাস্তা হবে ক্লিয়ার। তাকে যদি আজ সামনে পেতাম তাহলে এলাকার পোলাপাইন সঙ্গে নিয়ে রামধোলাই করতাম। বিড়বিড় করতে করতেই উচ্ছ্বাসের দৃষ্টি গিয়ে ঠেকল উপরের দিকে। সঙ্গে সঙ্গে কিছুটা ঘাবড়ে গেল সে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সায়রি। দৃষ্টি তার নিচে দাঁড়িয়ে থাকা উচ্ছ্বাসের পানে। মুখ থেকে আইসক্রিমটা বের করে শূন্যে তা তুলে ধরল উচ্ছ্বাস। দাঁত গেলিয়ে হেসে চিৎকার করে জিজ্ঞেস করল, খাবে? তৎক্ষণাৎ মুখ বাঁকিয়ে ভেতরে চলে গেল সায়রি। আর দাঁড়ালো না উচ্ছ্বাস, সামনে হাঁটা ধরল সে। বিড়বিড় করে বলল, মেয়ের ভাবখানা দেখলে মনে হয় আমি যেন তার জামাই লাগে। কত বড় সাহস আমায় মুখ বাঁকায়। বাড়িতে ফিরতেই ড্রয়িং রুমে বাবার মুখোমুখি হতে হলো উচ্ছ্বাসকে। সাব্বির আহমেদ সোফায় বসে দুপুরের খবর দেখছেন টিভিতে। ছেলেকে দেখতেই মেজাজ বিগড়ে গেল ওনার। আর চোখে পিতার দিকে তাকিয়ে নিজ কক্ষের দিকে পা বাড়ালো উচ্ছ্বাস। সাব্বির আহমেদ সুউচ্চ কণ্ঠে বলে ওঠেন, ভর দুপুরে টই টই করে কোথায় ঘোরাফেরা হচ্ছিল? কতদিন বাবার ঘাড়ে বসে খাবে? বয়স তো কম হলো না। চাকরি বাকরির খোঁজ খবর কি রাখো? ভেতর থেকে ছুটে এলেন মা নেহার বেগম। স্বামীর উদ্দেশ্যে বললেন, আহা, আবার কি হয়েছে? চেঁচামেচি করছো কেন ওর ওপর? ছেলেটার বয়সই বা কত যে এখনই চাকরি বাকরি করতে হবে? এসব বলে বলেই লাই দিয়ে মাথায় তুলো ছেলেকে। কম সিজিপিএ নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। 1.5 বছর ধরে বাড়িতে বসে আছে। কাজ বলতে খায় দায় আর টোটো করে সারা এলাকা চষে বেড়ায়। মেলামেশাও করে নিজের মতো ভাদেব সঙ্গে। অথচ ওর সঙ্গেই গ্রাজুয়েশন কমপ্লিট করে মিনহাজুলের ছেলেটা ভালো চাকরি করছে। কদিন পর বিয়ে করবে। বাপের আশায় বসে নেই ওরা। নীরবে স্থান ত্যাগ করল উচ্ছ্বাস। পুত্রের এমন খাপছাড়া আচরণে অপমানিত বোধ করলেন সাব্বির আহমেদ। স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে তাকালেন, চিবিয়ে চিবিয়ে বললেন, ছেলের সাহস দেখেছ? এখনই বাবাকে এড়িয়ে চলা শিখে গেছে। শুধু তোমার জন্য এখনো বাড়িতে ওকে রেখে দিয়েছি, নইলে কবে ঘাড় ধরে বের করে দিতাম। নেহার বেগমও আর দাঁড়ালেন না, প্রস্থান করলেন দ্রুত পায়ে। এসব বাক্যের সঙ্গে পূর্ব পরিচিত তিনি, তাই গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করলেন না। দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে এসে বসেছে তপন, রেজা এবং সায়রি। বড় ভাই সায়ন গিয়েছে বউয়ের সঙ্গে শ্বশুর বাড়ি, কদিন ওখানেই থাকবে। সুবর্ণা খাবার বেড়ে দিয়ে নিজেও চেয়ার টেনে বসলেন। উচ্ছ্বাসের কথা মতো ঘরে থাকা টক দই এবং শসা দিয়ে সালাদ বানিয়েছেন ইউটিউব দেখে। মুখে এক লোকমা তুলতে তপন রেজা কুচকে নিলেন চোখ মুখ, বলে উঠলেন, বাজার থেকে আনা সব লবণ কি একসঙ্গে ঢেলে দিয়েছ কাচ্চিতে? রান্নার সময় মন থাকে কোথায়? মানুষ একটু চোখেও তো দেখে নাকি? লবণ কম হলেও না হয় মানা যেত, কিন্তু এখন কি করব? এখন তো লবণ বেশি।
সালাদ দিয়ে মেখে খাও, আর নুনটা লাগবে না। এসব আজাইরা বুদ্ধি পাও কোথায়? বাবার মতো শায়রিও কুচকে নেয় চোখ মুখ, বলে ওঠে। তুমি তো জানো মা, আমি এই সালাদটা মোটেও পছন্দ করি না। তাহলে আমি খাবো কিভাবে? বিরক্ত হলেন সুবর্ণা, তেজিয়ান কণ্ঠে বললেন। এই একই কাচ্চি উচ্ছ্বাসও তো টেস্ট করলো, কই তোমাদের মতো করে তো অপমান করে কিছু বললো না, বরং সুন্দর করে ভুল ধরিয়ে দিল। আবার এই সালাদের বুদ্ধিটাও সেই দিল। এই মুহূর্তে খুব আফসোস হচ্ছে আমার। তুমি না হয় আমার স্বামী, স্বামীদের স্বভাবই বউদের ভুল পেলে লাফিয়ে ওঠা, কিন্তু ও আমার মেয়ে হয়ে কিভাবে এ কথা বলে? কিভাবে পারে আমার ভুল ধরতে? অভিমান করে ঘরে চলে গেলেন সুবর্ণা। শায়রি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বিড়বিড় করে বলল। এই উচ্ছ্বাস দিন দিন আমার জীবনে সব উচ্ছ্বাস কেড়ে নিচ্ছে একদম। ক্যালেন্ডারে অগ্রহায়ণ শেষ হয়ে পৌষের আগমন। বেলা পর্যন্ত চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে। দুপুরে যা একটু রোদ ওঠে, আবার বিকেলের আগেই চলে যায় তা। শীতের পোশাক পরে তার উপর আবার একটা চাদর মুড়িয়ে বাড়ি থেকে বের হয়েছে শায়রি। 3টে বিল্ডিং পার হয়ে পাশের গলিতে মোড় নিলেই দ্বিতীয় যেই বাড়িটি পড়ে তা হচ্ছে তপন রেজার আপন ছোট ভাই মসিউরের বাড়ি। মোড়ে ঘুরতে হৃদয় কুঁচকে গেল শায়রির। রাস্তার বিপরীতে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে উচ্ছ্বাস। ধরানো শেষ হতেই দেহের সর্বশক্তি দিয়ে টান দিল তাতে। তারপর আকাশের দিকে মুখ করে ফো দিয়ে ধোয়া ছিঁড়ে চুমুক মারল ডান হাতে থাকা কোকের বদলে। তার এহেন কাণ্ডে চমকায় শায়রি। উপস্থিত মাথায় এক দুষ্ট বুদ্ধি চাপে। দ্রুত মোবাইল বের করে ভিডিও অন করে সিগারেট ফুঁকতে ফুঁকতে উচ্ছ্বাসের দৃষ্টি গিয়ে ঠেকল দাঁড়িয়ে থাকা শায়রির পানে। অর্ধ খাওয়া সিগারেটটা দ্রুত নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। গাঢ় দৃষ্টিতে তার দিকে তাকাতে চমকে উঠল। এক প্রকার ছুটে আসা ধরল এদিকে, যা বুঝতে পেরে এক দৌড় মারল শায়রি। তার পেছনে পেছনে বড় বড় কদম ফেলে হাঁটছে উচ্ছ্বাস। লোক লজ্জায় বেচারা দৌড়াতে পারছে না। যদি বাবার কাছে নালিশ চলে যায়, রাস্তাঘাটে মেয়েদের পেছনে দৌড়াদৌড়ি করে সে, তখন কি হবে? আর কিছু হোক বা না হোক, মাথার উপরে ছাদটা যে নির্ঘাত যাবে। চিৎকার করে ডাকলো। এই শায়রি, দৌড়াচ্ছ কেন? দাঁড়াও একটু। দৌড়ে চাচার বাড়ির গেটের ভেতরে ঢুকে গেল শায়রি। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল চাচাতো বোন আফরিন। হাঁপাতে হাঁপাতে সোফায় গিয়ে বসলো শায়রি, বলল। একটু পানি দে। আফরিন চটজলদি পানি নিয়ে এলো। এক নিঃশ্বাসে গ্লাসের অর্ধেকটা পানি শেষ করে গ্লাসটা সেন্টার টেবিলে রেখে হাফ ছেড়ে বাঁচল শায়রি। ভেতর থেকে বেরিয়ে এলেন চাচি রেবেকা, শুধালেন। হাঁপাচ্ছিস কেন? নিশ্চয়ই দৌড়ে এসেছিস। আর বলো না চাচি, আসার সময় পাগলা কুকুরে তাড়া করছিল। কুকুর দেখলে তো এমনিতেই আমি ভয় পাই, তার ওপর পাগলা কুকুর। আফরিন চমকিত কণ্ঠে শুধালো। পাগলা কুকুর? এখানে পাগলা কুকুর কোথা থেকে আসবে আপু? সেসব ছাড়, আমার অ্যাসাইনমেন্টের কি খবর? কমপ্লিট হয়েছে সব? কাল কিন্তু জমা দিতে হবে। সব কমপ্লিট, ঘরে এসো। আফরিনের পিছু পিছু তার ঘরে এলো শায়রি। বসে পড়ল নরম বিছানায়। পড়ার টেবিল থেকে 3টে ফাইল এনে শায়রির পাশে তার রাখলো আফরিন। বিলম্ব না করে ফাইলগুলো নিজ হাতে নিয়ে সফেদ পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখে স্লান হাসলো শায়রি। চাচাতো বোনের দিকে বাড়িয়ে দিল একটা লিপস্টিকের বক্স। মুহূর্তেই অধরে হাসি ফুটে উঠল আফরিনের। নিজ হাতে বক্সটা নিয়ে খুলতেই চোখ জোড়া চিকচিক করে উঠল। বিস্ময় নিয়ে বলে উঠল। 12টা লিপস্টিক? 3টে অ্যাসাইনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য 6টা লিপস্টিক। আর বাকি 6টা? বোকা হাসল শায়রি। হাতে থাকা শপিং ব্যাগ থেকে আরও 3টে ফাইল বের করে এগিয়ে দিল, বলল। সামনের সপ্তাহে এই 3টা জমা দিতে হবে, একটু করে দিস প্লিজ। বাকি 6টা লিপস্টিক তোর জন্য অগ্রিম উপহার। মুখখানা চুপসে গেল আফরিনের। অসহায় মুখ করে বলল। ফাইল 3টা হলে কি হবে আপু? পেজ সংখ্যা অনেক, লিখতে লিখতে আমার হাতই ব্যথা হয়ে গেছে। আর তার ওপর কয়েকদিন পর আমার এসএসসি পরীক্ষা। তার পরিস্থিতি বুঝতে পারল শায়রি। মৃদু হেসে বলল। ও আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমি না হয় ম্যানেজ করে নিব। আজ আসি তাহলে। এলেই তো এখন। এগুলো নিতে এসেছিলাম, মন দিয়ে লেখাপড়া কর তাহলে। সবার থেকে বিদায় নিয়ে গেট দিয়ে বের হতেই পা দুটো থমকে দাঁড়ায় শায়রির। ভেতরে গিয়ে উচ্ছ্বাসের কথা বেমালুম ভুলেই গিয়েছিল সে।
গেটের পাশেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। সায়রীকে দেখতেই হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো। হৃদয় কিঞ্চিত কুঁচকে দিল সায়রী, শুধালো, হ্যাবলার মতো পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? ফটো তুলছো নাকি ভিডিও করছো? সে যাই করো না কেন, ডিলিট করো। কিসের কথা বলছেন বুঝলাম না। উচ্ছ্বাস চিবিয়ে চিবিয়ে বলল, সিগারেট খাওয়ার সময় যে মোবাইল তাক করে ভিডিও করলে সেটা ডিলিট করো। আপনার ভিডিও করতে আমার বয়ে গেছে। দরকার হলে রাস্তায় দাঁড়িয়ে আপনি গাঁজা খান, তাতে আমার কি? সরুন, বাড়ি যাব। আচমকা সায়রীর হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল উচ্ছ্বাস। তৎক্ষণাৎ চটে গেল সায়রী, রাগান্বিত কণ্ঠে বলল, এগুলো কি ধরনের অসভ্যতামি? তার কোনো কথাতেই কর্ণপাত করল না উচ্ছ্বাস। মোবাইল অন করতেই দেখতে পেল পাসওয়ার্ড চাইছে। সায়রীর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, পাসওয়ার্ড কি? প্লিজ ডিলিট করে দাও না শায়রী সুন্দরী। আকুতি ভরা কণ্ঠে বলে উঠল উচ্ছ্বাস। মোবাইলটা নিজের হাতে নিয়ে মুখ বাঁকালো সায়রী, সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার মায়ের সামনে ভালো সাজা। এবার সবার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা আমি পাঠিয়ে দিব। শালা সিগারেট খোর। শালা বললে আমায়? উত্তর দিল না সায়রী। তার সামনে এসে এবার কংক্রিটের রাস্তায় বসে পড়ে উচ্ছ্বাস। আহত দৃষ্টি মেলে তাকায়, মিনমিনে স্বরে বলে, এটা দেখার পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। বেকার মানুষ আমি, কোথায় যাব তখন? কি খাবো? সিগারেট খাওয়ার সময় মনে ছিল না? প্লিজ শায়রী, আমার এত বড় একটা ক্ষতি করো না। সায়রীর মাথায় নতুন আরেকটি বুদ্ধির উৎপত্তি হলো। বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা উঠুন, কিন্তু এত তাড়াতাড়ি ডিলিট করা তো যাবে না। তবে আপনি চাইলে ভিডিওটা না হয় আমি কাউকে দেখাবো না, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। ললাটে কিঞ্চিত ভাঁজ পড়ল, বলল, তুমিও তো একটা ন্যাড়া মেয়ে। কই, আমি তো কখনো কাউকে বলিনি যে শায়রী বিয়ে করবে না বলে ন্যাড়া হয়েছে। বিয়ের সঙ্গে ন্যাড়া হওয়ার কোনো সম্পর্ক নেই। আমার মাথায় ঘা হয়েছিল, ব্যথার জ্বালায় কেটে ফেলেছি সব চুল। কই দেখি, হিসাব খোলো তো। তোর অসভ্য কোথাকার, এখনো কি সেগুলো আছে নাকি? একসঙ্গে কথাগুলো বলে সামনে হাঁটা ধরল সায়রী। বোকা বনে গেল উচ্ছ্বাস। খারাপ কোনো ইঙ্গিত করে তো কথাটি বলেনি সে। তাহলে কি সায়রী ভুল বুঝলো তাকে? বুঝলে বুঝুক গিয়ে। দৌড়ে এসে মোলায়েম কণ্ঠে বলল, সব শর্তে রাজি আছে, তবুও কাউকে দেখিও না। দাঁড়িয়ে গেল সায়রী। শপিং ব্যাগটা এগিয়ে দিল উচ্ছ্বাসের দিকে। তার হাত থেকে ব্যাগটা নিজের হাতে নিল উচ্ছ্বাস। স্লান হেসে শুধালো, আমার জন্য শপিং করেছো? হুম, এতে আমার অ্যাসাইনমেন্টের কিছু খাতা আছে, সামনের সপ্তাহে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টগুলো করে রাখবেন, 5 দিন পর এসে নিয়ে যাবো আমি। হতবিহ্বল হয়ে গেল উচ্ছ্বাস। যে ছেলে নিজের অ্যাসাইনমেন্ট নিজ হাতে কখনো করেনি, বরং গার্লফ্রেন্ডদের দিয়ে করিয়েছে, আজ সে কিনা আরেকজনের অ্যাসাইনমেন্ট করে দেবে। এত সময় কোথায়? চেঁচিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। আমার এইসব অ্যাসাইনমেন্ট করার সময় কোথায় বলো? আমি একটা ব্যস্ত মানুষ শায়রী, খাওয়ার সময় ঠিক মতো পাই না। ব্যস্ত? আপনি ব্যস্ত? কাজের মধ্যে তো ওই চিপাই চাপাই সিগারেট টানা, বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করা আর মেয়েদের সঙ্গে ফ্ল্যাটিং করা। শুনুন উচ্ছ্বাস, অ্যাসাইনমেন্ট না করে দিলে কিন্তু এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। আমার এক বন্ধুর পেজে 50,000 ফলোয়ার। তার পেজে যদি ভিডিওটা ছাড়ি তাহলে রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। একবার ভাইরাল হলে কি হবে ভাবতে পারছেন? রাতারাতি তো সেলিব্রিটি হয়ে যাবেন। আঙ্কেলের হোয়াটসঅ্যাপেও পাঠাবো। এবার ভেবে দেখুন কি করবেন আপনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল উচ্ছ্বাস। কি এক মুসিবতে পড়তে হলো তাকে। মাথার উপরে ছাদটা টিকিয়ে রাখার জন্য এতগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে এখন। শপিং ব্যাগটা নিয়ে নিজের রাস্তায় হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে বলল, ফ্লার্টিং তো সে ছোটবেলায় করেছিলাম, এখন আর এসব করি না। অসহায় একটা ছেলেকে পেয়ে এমন করলে, তাই না ন্যাড়া শায়রী? দোয়া করি তোমার কপালে যেন একটা তৎসাল শ্বাস হরে জুটে। বলে দ্রুত জিভে কামড় বসালো উচ্ছ্বাস। নিজের গালে নিজেই চাটি মারল আলতো করে। বলল, উফ, ভুল বলে ফেললাম। আমার মা তো তৎসাল নয়, শাশুড়ির জায়গায় শ্বশুর হবে। তোমার ভাগ্যে তৎসাল শ্বশুর জুটবে। শেষের কথাটা উচ্ছ্বাস একেবারে বিড়বিড় করে বলল। এবার হাঁপ ছেড়ে বাঁচল সায়রী। যাই হোক, অ্যাসাইনমেন্টের ব্যবস্থাটা তো হয়ে গেছে। এই সপ্তাহটা না হয় একটু শান্তিতেই কাটিয়ে দেওয়া যাবে। টুম্পা শোনা, চুম্মা খাবা?
কথাটা বলা শেষ করেই সঙ্গে সঙ্গে নিজ জিভে কামড় বসালো উচ্ছ্বাস। ছাদের ওপর পাশে দাঁড়ানো ভাড়াটের মেয়ে টুম্পা ফ্যাল দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার পানে। মেয়েটির চাহনি দেখে অপ্রস্তুত হয় উচ্ছ্বাস। দাঁত কপাটি বের করে হাসে, হাতে থাকা চানাচুরের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, বলতে চেয়েছিলাম টুম্পা সোনা চানাচুর খাবা, কিন্তু মুখ ফুসকে চুম্মা বের হয়ে গেছে। ডোন্ট মাইন্ড মাই টুম্পা সুন্দরী। টুম্পা এগিয়ে এসে উচ্ছ্বাসের পাশ ঘেঁষে ছাদের রেলিং ধরে দাঁড়ালো, বাড়িয়ে দিল হাত। তার হাত বাড়ানো দেখে ভ্রুযুগল কুঁচকে নেয় উচ্ছ্বাস। তার কুঁচকে যাওয়া ভ্রু দেখে মৃদু হাসল টুম্পা, বলল, এখন না জিজ্ঞেস করলে চানাচুর খাবো কি না, কই দাও। বিপরীতে মেকি হাসে উচ্ছ্বাস, এগিয়ে দেয় প্যাকেট। মুঠো ভর্তি চানাচুর নিয়ে বিশাল একটা হা করে তা মুখে পুরে নেয় টুম্পা। হৃদয়খানা ছিন্ন ভিন্ন হয়ে যায় উচ্ছ্বাসের, চিৎকার করে বলতে ইচ্ছে করে। আহা, আমার প্রিয় চানাচুর। কয়েক মিনিট পার হতে দীর্ঘশ্বাস ফেলে বিনর্ম কণ্ঠে বলে ওঠে, আমার একটু উপকার করবে টুম্পা? আগ্রহ ভরা লোচনে ঘাড় উঁচিয়ে তাকায় টুম্পা, শুধায়, কি উপকার উচ্ছ্বাস ভাই? শুনেছি তোমার হাতের লেখা নাকি তোমার মতোই খুব সুন্দর, লেখাপড়া নাকি তোমার মস্তিষ্ক বড্ড ভালো। প্রশংসায় লজ্জায় রাঙা হয়ে উঠল টুম্পার মুখখানা, নুইয়ে নিল মাথা। তার মুখখানা দেখে উৎফুল্ল হয়ে উঠল উচ্ছ্বাসের মন। হেরফের না করে আসল কথাটা বলেই বসল, 3টে অ্যাসাইনমেন্ট করে দিবে গো সুন্দরী, দাও না করে, সামনের সপ্তাহে যে জমা দিতে হবে। পুনরায় চোখ তুলে তাকালো টুম্পা, চোখ জোড়ায় বিস্ময়, শুধালো, অ্যাসাইনমেন্ট? কিসের অ্যাসাইনমেন্ট? তোমার তো লেখাপড়া পাঠ সে কবে ঝুঁকে গেছে উচ্ছ্বাস ভাই। আমার নাকি টুম্পা সুন্দরী, অন্য কারোর করে দিবে? এ সম্ভব নয়, 2 দিন পর আমার এয়ার চেঞ্জ পরীক্ষা, দিনকাল খুব ব্যস্ততায় কাটছে। কই, পলাশের সঙ্গে যে ফুচকা খেতে যাও তখন তো কোনো ব্যস্ততা থাকে না? বিস্মিত দৃষ্টিতে এবার যোগ হয় ভয়। শীতের মধ্যেই কপালে যে ঘাম জমেছে তা উপলব্ধি করে টুম্পা। তার এমন হাবভাব দেখে মেকি হাসে উচ্ছ্বাস, অভিমানী কণ্ঠে বলে, বয়ফ্রেন্ডকে দেওয়ার মতো সময় আছে, অথচ আমার অ্যাসাইনমেন্ট করে দেওয়ার মতো সময় নেই। আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার এই বলতে বয়ফ্রেন্ডকে নিয়েই ব্যস্ত থাকো, আমি চললাম। সুন্দর রমণের কি অভাব পড়েছে দেশে? আমাকে ভুল বুঝছো উচ্ছ্বাস ভাই, পলাশ আমার বান্ধবীর ভাই। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, তখনই পথে দেখা হলো ওনার সাথে। উনি তা কত দেখলাম, প্রথমে বান্ধবীর ভাই বলে পরিচয় দেয়, তারপর দেখি সে বান্ধবীর ভাই জামাই হয়েছে। বড্ড আশা নিয়ে তোমার কাছে এসেছিল, কিন্তু সে আশা তুমি রড দিয়ে ভেঙে ঘুরিয়ে দিলে। আমি চাই তুমি বরং নতুন মানুষকে নিয়ে ভালো থাকো। দুঃখী দুঃখী মুখ করে যাওয়ার জন্য সিঁড়িতে পা বাড়ায় উচ্ছ্বাস। তৎক্ষণাৎ পিছু ডাকে টুম্পা, গোমরা মুখে বলে ওঠে, সমস্যা নেই উচ্ছ্বাস ভাই, দিয়ে যাও, তোমার অ্যাসাইনমেন্ট আমি এই সপ্তাহেই করে দিব। দিবে বলছো? হুম। তোমার চেহারার মতো তোমার মনটা অনেক সুন্দর টুম্পা, এই জন্যই তোমাকে আমার এতটা ভালো লাগে। সত্যি ভালো লাগে? হ্যাঁ, অনেক। বেজায় খুশি হলো টুম্পা। গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দম ছাড়ল উচ্ছ্বাস, খোলা অন্তরিক্ষে চেয়ে বিড়বিড় করল, এই মিথ্যে প্রশংসায় সব মেয়ে পড়ে যায়, এমনকি আমার হবু শাশুড়ি পড়ে আছে, শুধু তুমিই পড়লে না নারা শাশুড়ি। সন্ধ্যায় স্ত্রী ইকরাকে নিয়ে বাড়ি ফিরেছে সায়ান। কোনো মতে বাহিরের পোশাক ছেড়ে হাত মুখ ধুয়ে ননদের ঘরে পা বাড়ালো ইকরা। মাগরিবের নামাজ শেষে সবে বইটা নিয়ে বসেছে সায়রি। ভাবিকে দেখতেই চোখে মুখে ফুটে উঠল আনন্দ। মুচকি হেসে জিজ্ঞেস করল, তোমাদের না সপ্তাহখানিক থাকার কথা ছিল, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? ভালো লাগছিল না। হাসিটা চড়া হলো সায়রির। ইকরার সঙ্গে আনা ব্যাগটা খুলতে খুলতে বলল, দেখো তোমার জন্য মা কি কি পাঠিয়েছে। কথাটা শেষ করে বেশ কয়েকটা টিফিন বক্স বের করলো ইকরা। একটা একটা করে বক্স খুলতে চোখ জোড়া চিকচিক করে ওঠে সায়রির। নারকেল দিয়ে ময়দার ক্ষীর, তালের পিঠা, লাল লাল করে হাসবো না, গরুর চুই ঝাল। সায়রি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আন্টির হাতের চুই ঝালটা যে কি মজা লাগে গো ভাবি। এই চুই ঝাল খেলে যে কেউ বুঝে যাবে আন্টি যে খুলনার মানুষ। প্রত্যুত্তরে মুচকি হাসল ইকরা, জিজ্ঞেস করল, এখনই খাবার বাড়বো? তোমাকে বাড়তে হবে না, এতটা পদ এসেছ, যাও গিয়ে বিশ্রাম নাও, এগুলো আমি গুছিয়ে রাখছি। আপাতত ক্ষীর আর তালের পিঠাটা খাচ্ছি।
মেন কোর্সে না হয় রাতে সবার একসঙ্গে প্রবেশ করব। ননদের কথায় সায় দিল ইকরা। সত্যি একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন তার। বউয়ের শাসনে বিসিএস ক্যাডার হলেন মুদি দোকানের ছেলে কাশেম। 1 বছর বাপ কুদ্দুস দ্বিতীয়বার বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারের জন্য মনোনীত হয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অল্প বয়সে বিয়ে করে পেয়েছেন সফলতা। চা বিক্রেতা মোদি বিয়ের পরই প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এতটুকু পরেই থেমে যেতে বাধ্য হয় উচ্ছ্বাস। সামনে রাগান্বিত দৃষ্টি মেলে পুত্রের পানে তাকিয়ে আছে সাব্বির আহমেদ। সোফায় এসে বসেছেন মা নেহার বেগম। উচ্ছ্বাসের মুখশ্রীতে লেপ্টে আছে গাম্ভীর্যতা। গম্ভীর কণ্ঠে বলল, এর জন্যই তো বলে আমার জীবনটা তো অসফলতায় ভরা কেন। বিয়ে, হ্যাঁ বিয়ে। এই বিয়ে না করার কারণে আজ আমার সিজিপিএ এত লো, চাকরিও হচ্ছে না। উচ্ছ্বাস, হুঙ্কার ছাড়লেন সাব্বির আহমেদ। আচমকা পিতার এহেন হুঙ্কারে একটুও ঘাবড়ালো না উচ্ছ্বাস। কণ্ঠে পূর্বের ন্যায় গম্ভীরতা এটাই বলল, ঘটককে খবর দিয়ে টাকা নষ্ট করার দরকার নেই। মেয়ে আমার আগে থেকে পছন্দ আছে। তুমি বরং মাকে নিয়ে কাল ওদের বাড়ি গিয়ে বিয়েটা একেবারে পাকা করে এসো। বলেই থামল। গলা ঝিরে পুনরায় বলল, আবার ভেবর আমি পাগলা হয়ে গেছে। আমার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে সফলতা। সফলতা পাওয়ার জন্য আমি সব করতে পারি। দরকার হলে সারাদিন ঘুমিয়ে নিজেকে তিলে তিলে শেষ করেও দিতে পারি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ঘুম নয়, বরং প্রকৃত সফলতা আসবে বিয়ের মাধ্যমে। সাব্বির আহমেদ নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তেজি কণ্ঠে বিদ্রুপ করে বললেন, তা বউকে খাওয়াবে কি, পড়াবে কি? নিজেই তো এখনো বাপের হোটেলে বসে 3 বেলা গান্ডে পিণ্ডে গিলছো। এটাকে হোটেল বলে নাকি? খাওয়ার পর একটু কোক পাওয়া যায় না, সিগারেট পাওয়া যায় না? কথাটা বলেই বোকা হাসল উচ্ছ্বাস। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। ছেলের অধপতন দেখে হতবাক হয়ে গেলেন সাব্বির আহমেদ। কথাটা ঘুরিয়ে উচ্ছ্বাস বলে উঠল, কাশিমের বাপ যদি মুদি দোকানে হয়ে বেকার ছেলেকে বিয়ে করিয়ে বিসিএস কার্ডার বানাতে পারে, তাহলে তুমি কেন পারবে না? ঘুষের টাকা দিয়ে যে এত বড় একটা বাড়ি বানিয়েছ, জমি কিনেছ, মাস শেষে তো কম টাকা পাও না। আমার নাতি নাতনি পর্যন্ত পায়ের উপর পা তুলে খেয়ে যেতে পারবে। তেতে উঠলেন সাব্বির আহমেদ। এবার আর রাগটাকে দমন করা যেন কিছুতেই সম্ভবপর নয়। সারা জীবন ঘুষ থেকে তিনি 10 হাত দূরে থেকে এসেছেন, অথচ আজ কিনা ছেলে এসব উল্টাপাল্টা অপবাদ মাথায় দিচ্ছে। ঝাঁঝালো কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এই অসভ্য ছেলেকে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, নইলে আমি কিন্তু সোফা তুলে ওর মাথায় মারবো। একটা চেয়ার তুলতেই হাত কাঁপে, আবার উনি নাকি তুলবেন সোফা। ওলাই ফাপড়। ঠাট্টা করে কথাটা বলে উচ্ছ্বাস। রাগে কাঁপছেন সাব্বির আহমেদ। দ্রুত গিয়ে সোফায় পাশের ফুলদানিটা তুলে নিলেন হাতে। এগিয়ে আসতে লাগলেন পুত্রের নিকটে। ঠাট্টা স্লেহের দৃষ্টিতে মুহূর্তেই জমা হলো ভয়। তার মানে বাবা এতক্ষণ সিরিয়াস ছিল। নেহার বেগম চিৎকার করে বললেন, পালা উচ্ছ্বাস। মায়ের চিৎকার করতে দেরি, কিন্তু উচ্ছ্বাসের পালাতে দেরি হলো না। এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। নেহার বেগম তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়লেন স্বামীর রাগ নিয়ন্ত্রণে আনতে। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলেন সাব্বির আহমেদ। ভারী কণ্ঠে বললেন, তোমার ছেলে বকে গেছে নেহা। ফাজিল ছেলে, অসভ্য ছেলে। ওকে আমার সামনে পেলেই মাথা ফাটিয়ে ফেলবো। থামলেন সাব্বির আহমেদ। কিছুটা স্বাভাবিক হয়ে দ্রুত পদে নিজের সিদ্ধান্ত বদলে নিয়ে বললেন, মাথা ফাটালে তো সেই আমার টাকাগুলোই অপচয় হবে। থাক, মাথা ফাটানোর সিদ্ধান্ত বাদ। আগামী 4 দিন ওর খাওয়া বন্ধ। বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে হাঁটছে উচ্ছ্বাস। হাতে ধরানো জ্বলন্ত সিগারেট। খানিক বাদে বাদে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। জ্যাকেটটা সঙ্গে আনতে ভুলে গেছে, যার পরনায় প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাঁটতে হাঁটতে মনে পড়ল রাতের খাবারটা খাওয়া হয়নি। তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করে মায়ের নাম্বারে কল লাগালো। রিসিভ হতেই বলল, ও মা গো, ক্ষুধা লেগেছে। বিরক্ত হলেন নিহার। ঝাঁজ নিয়েই বললেন, উল্টাপাল্টা বলার সময় খেয়াল ছিল না, বাইরে খেয়ে নে। রাতটা বন্ধুর বাড়িতে ম্যানেজ করে নে। আপাতত বাপের সামনে আসিস না, অনেক রেগে আছে তোর উপর। শোনো, বল। পাঙ্গাস মাছের ডিম ফুল রিচে ভেজে রেখেছিল না, ওগুলো ফ্রিজে রেখে দাও। যেদিন আসবো সেদিন না হয় খেয়ে নেব। বাবার সাথে তাল মিলিয়ে না পাঙ্গাস দেখলে নাক ছিটকাস। পাঙ্গাস ভালো লাগে না, তবে ওগুলো খুব টেস্টি। নিঃশব্দে হাসল নিহার। বললেন, সমস্যা নেই,
আবার না হয় পাঙ্গাস আনিয়ে নতুন করে তোকে ভেজে খাওয়াবো, ফুলিরি আর ডিম। সঙ্গে টাকা আছে? যে দৌড় দিলি মনে তো হয় না টাকা পয়সা আছে সঙ্গে। পকেট হাতড়ে 30 টাকা পেয়েছিলাম, তার মধ্যে এখন মাত্র 10 টাকা অবশিষ্ট আছে। আচ্ছা, তোর বাবার বিকাশ থেকে পাঠিয়ে দিচ্ছি। মাদার বাংলাদেশি অ্যাওয়ার্ডটা তোমাকেই দেওয়া উচিত মা। বাবার কপাল দেখে মাঝে মধ্যে আমি খুব অবাক হই, কতটা ভাগ্য করে তোমার পেয়েছে বলো তো। সত্যি বলতে তুমি আরো ভালো একটা জামা রিজার্ভ করো মা। নানার জায়গায় আমি হলে বাবার হাতে কিছুতেই তোমাকে তুলে দিতাম না। এর জন্যই তুই আমার বাপের জায়গায় ছিলি না। শয়তান বাবার নামে কি সব বলে, তো বাবা শুনলে এতক্ষণ তোর গর্দান কেটে নিত। শব্দ করে নিঃশ্বাস টেনে নিল উচ্ছ্বাস। কল কেটে আবারও মোবাইলটা পকেটে ভরে হাঁটতে লাগলো। কিছু মিনিট অতিক্রম হতেই মোবাইলে টুংটাং শব্দ হলো। মোবাইল চেক করতেই ঠোঁটের কার্নিশে ফুটে উঠল হাসি। মা টাকা পাঠিয়েছে। শহুরে এলাকায় অলিগলি পার হলে চোখে পড়ে বিভিন্ন রেস্তোরাঁ। তার মধ্যে থেকে একটা রেস্তোরাঁয় ঢুকে পড়ল উচ্ছ্বাস। পেট ভরে খেয়ে বিল দিয়ে বেরিয়ে এলো। খাওয়ার আগে একটা এবং খাওয়ার পরে আরেকটা সিগারেট না খেলে তার আবার চলে না। সিগারেট ফোঁকা শেষ হতেই মোবাইল হাতে নিয়ে বন্ধুকে কল দিয়ে জানিয়ে দিল আজ রাতটা তাদের বাড়িতেই থাকবে। হাঁটতে হাঁটতে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চোখ দুটো কপালে ওঠার উপক্রম। সেই 9 মাস আগে শায়রিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল উচ্ছ্বাস, যা আজ অ্যাকসেপ্ট হয়েছে। একেবারে বাচ্চা পয়দা করার মতো অবস্থা। মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। শায়রি মেসেজ পাঠিয়েছে। আগ্রহ নিয়ে মেসেজ ওপেন করতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল উচ্ছ্বাস। মেসেজে লেখা, কি করছেন? অ্যাসাইনমেন্ট লেখা কত দূর? কয়টা পৃষ্ঠা লিখেছেন? শায়রি কেন যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তা এবার পুরোপুরিভাবে উচ্ছ্বাসের কাছে সুস্পষ্ট। উচ্ছ্বাস চটপট রিপ্লাই দিল, অ্যাসাইনমেন্ট? ও, মনে পড়েছে, এখনো ব্যাগ থেকে বের করা হয়নি। রাস্তায় রাস্তায় ঘুরছি আর গাইছি, ও শায়রি গেছস কিনা ভুল্লা আমারে, আমি অহন ঘোরাঘুরি করি ঢাকা শহরে, ও শায়রি গেছস কিনা ভুল্লা আমারে। সাথে যুক্ত করল একটা স্যাড ইমোজি। সঙ্গে সঙ্গে সিন হলো মেসেজ। মনে হচ্ছে এতক্ষণ যেন রিপ্লাইয়ের আশায় অপর পাশে বসে অপেক্ষা করছিল শায়রি। এবার সরাসরি কল এলো। রিসিভ করলো না উচ্ছ্বাস। মেসেজ এলো, না ধরলে ভিডিও ভাইরাল করে দিব। তমিশ্রায় নিমজ্জিত অম্বরে চোখ তুলে সশব্দে নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাস। আবারও কল আসে। রিসিভ করে কানে ধরে। ব্লুটুথটা সঙ্গে আনা হয়নি। ব্লুটুথ ছাড়া মেসেঞ্জার কলে কি আর ঠিকমতো কথা বলা যায়? অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠের ঝাঁঝালো বাক্য, গতকাল বিকেলে আপনাকে অ্যাসাইনমেন্টের খাতা দিলাম আর আপনি কিনা এখনো খুলে দেখেননি। সামনের সপ্তাহে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট চাই। অ্যাসাইনমেন্ট না করলে কি হবে? কি হবে মানে? আমার মার্ক কমবে। মার্ক কমলে মেন পরীক্ষাতে তো সমস্যা হবে। সমস্যা হলে আর কি হবে? তোমার বাবা বিয়ে দিয়ে দিবে, চিন্তা নেই, আমি তো আছি। তোমায় বউ বানিয়ে ঘরে তুলব। নারা শায়রি, সেই আশায় বসে বসে বইরা হন। বেকার ছেলের কাছে আমার বাবা মেয়ে বিয়ে দেবে না। সারা জীবন কি আর বেকার থাকবো নাকি? বউয়ের রূপের আগুনে ঠিকই বিশেষ কাটার হয়ে যাব। তাছাড়া তুমি তো এখন ন্যাড়া, শুনেছি ন্যাড়া মাথা অনেক উজ্জ্বল থাকে। আর একবার ন্যাড়া ন্যাড়া করলে ব্লক মারবো। চুপসে গেল উচ্ছ্বাস। শায়রি গম্ভীর কণ্ঠে আদেশের সুরে বলল, দ্রুত বাসায় গিয়ে লেখা শুরু করুন। অনেক লেখা, 5 দিনে কুলাতে পারবেন না। বাসায় যাওয়া যাবে না। কেন? বাবা বের করে দিয়েছে বাসা থেকে, আর বলে দিয়েছে আগামী 4 দিন যাতে বাড়ির দৃশ্যমানায় না দেখে। কি করছিলেন যে বের করে দিল? কিছুই করেনি। শায়রির মাথায় হাত। মনে হচ্ছে জ্বর আসবে। নিজেই নিজের মাথাটা ফাটিয়ে ফেলতে মন যাচ্ছে। কেন এই ইতর প্রাণীকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল সে? এখন তার কি হবে ভাবতেই কান্না পেল শায়রির। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করছে উচ্ছ্বাস। আচমকাই কেটে গেল কল। এসবে তার মাথা না ঘামিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উচ্ছ্বাস। বাড়ি বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যায়। সিলিংয়ের পানে হতাশ দৃষ্টি মেলে এলোমেলোভাবে শুয়ে আছে শায়রি। এই শীতের মধ্যে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ঘেমে নিয়ে অবস্থা তার করুণ। কি হবে এবার? দুদিন ধরে বাড়িতে নেই সাব্বির আহমেদ। বোনের বাড়ি গেছেন কি যেন একটা কাজে। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা এখন উচ্ছ্বাসের। হাঁটু অবধি ঢাকা একটা হাফ প্যান্ট পরে উদাম গায়ে সোফায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে টিভি দেখছে সে।
বেশ কয়েকবার কলিং বেল বেজে ওঠার পরেও তার মধ্যে কোনো হেলদোল নেই। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন নিহার। সদর দরজার দিকে যেতে যেতে তীক্ষ্ণ কণ্ঠে পুত্রের উদ্দেশ্যে বললেন, বয়রা হয়ে গেছিস নাকি? কলিং বেলের শব্দ কানে যায় না? মায়ের প্রশ্নের কোনোরূপ উত্তর দিল না উচ্ছ্বাস। টিভির দিকে দৃষ্টি রেখে হো হো করে হেসে উঠল। কয়েক মিনিট অতিক্রম হতেই ড্রয়িং রুমে প্রবেশ করল সুবর্ণা রহমান এবং সায়রী। উচ্ছ্বাসের দিকে দৃষ্টি যেতেই চোখ মুখ কুঁচকে যায় মামির। কারো উপস্থিতি টের পেয়ে হৃদয় খানিক কুঁচকে সামনের দিকে তাকালো উচ্ছ্বাস। সায়রীর দৃষ্টি অনুসরণ করে নিজের উন্মুক্ত দেহে চোখ বোলাতেই লজ্জায় জড়সড় হয়ে গেল মুহূর্তে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে একবার চোখ বুলিয়ে দৌড় দিল নিজ কক্ষে। সোফায় তাদের বসতে দিলেন নেহার। হাঁক ছেড়ে কাজের মেয়ে জরিনার উদ্দেশ্যে বললেন, 3 কাপ চা পাঠিয়ে দে তো জরিনা। সৌজন্য হাসলেন সুবর্ণা, বললেন, চায়ের প্রয়োজন নেই ভাবি, এখন চা খেতে ইচ্ছে করছে না। আসলে আপনার কথা খুব মনে পড়ছিল ভাবি। প্রায়ই আমি উচ্ছ্বাসের কাছে আপনার কথা জিজ্ঞেস করি, আসবো আসবো বলে আর আশাও হয় না। পরে উচ্ছ্বাস বলল আপনিও নাকি আমাকে দেখতে চাইছেন, তাই চলে এলাম। দেখেছেন ভাবি, আমাদের মনের কত মিল। কৃত্রিম হাসেন নিহার। সুবর্ণা পুনরায় বলে ওঠেন, সংসারের ব্যস্ততায় এখন আর তেমন কোথাও যাওয়া হয় না। এই সংসারের পেছনে সময় দিতে দিতেই অর্ধেক জীবন শেষ আমার। মায়ের মুখে ডাহা মিথ্যে কথা শুনে তর্জনীর ও মধ্যমা আঙুল দুটো দিয়ে ঠোঁট চেপে ধরল সায়রী। নিহার বললেন, তা অবশ্য ঠিক। তা উচ্ছ্বাস কি আপনাদের বাড়িতে যায় নাকি? হ্যাঁ যায় তো, রোজ না হলেও সপ্তাহে নিয়ম করে 2-3 বার তো ঠিকই আমায় দেখে আসে। যে যাই বলুক, আমাদের উচ্ছ্বাসের মতো ছেলেই হয় না, খুব ভালোবাসে আমায়। এতটা ভালো আমাকে নিজের ছেলেমেয়েরাও বাসে না। আপনার ভাগ্য খুবই ভালো ভাবি, রত্ন জন্ম দিয়েছেন একটা। সুবর্ণার কথায় হতবাক নিহার। মনে মনে ছেলেকে উড়াধুরা কয়েকটা গালি দিয়ে ঠোঁটের কার্নিশে হাসি ফুটিয়ে বললেন, ছেলেটা এমনই ভাবি, একদম নরম মনের মানুষ, সবাইকে সহজে আপন করে নেয়। যেমন বাপদাদার রক্ত পেয়েছে তেমনি স্বভাব চরিত্র, আচার ব্যবহারও একেবারে গোষ্ঠীর মতোই হয়েছে। শেষ কথাটা চিবিয়ে চিবিয়ে বললেন নিহার। সুবর্ণা আফসোসের সুর তুলে বললেন, ও এই জন্যই বলি ছেলে এত নম্রভদ্র হয়েছে কেন। আমার ছেলে মেয়েদের তো আবার গোড়াতেই গন্ডগোল। মায়ের কথায় চট করে মেজাজ খারাপ হয়ে গেল শ্যামরির। এখানে বসে থাকলে যে বাপের গোষ্ঠী নিয়ে মায়ের ননস্টপ নিন্দা শুনতে হবে তা খুব ভালো করেই জানা তার। এখানে আসারও তেমন কোনো ইচ্ছে ছিল না, শুধু দায়ে পড়ে এসেছে। মলিন হেসে নেহারের উদ্দেশ্যে বলল, আপনারা কথা বলুন, আমি বরং উচ্ছ্বাসের ঘরের থেকে ঘুরে আসি আন্টি। হ্যাঁ যাও যাও। নেহারের সম্মতি পেয়ে দ্রুত বসা থেকে উঠে উচ্ছ্বাসের ঘরের দিকে পা বাড়ালো সায়রী। তখনই পেছন থেকে শুনল নেহারের ফিসফিসিয়ে করা প্রশ্নটা, আমাদের শায়রি তো সেই ছোটবেলা থেকে এই দেখতে মাশাল্লাহ। তা ভাবি ওর এত লম্বা চুলগুলো কেটে ফেলেন কেন? এত বড় মেয়ের চুল গজাতে গজাতে তো অনেক সময় লাগবে। কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই গা পিত্তি জ্বলে উঠল সায়রীর। বুঝতে আর বাকি নেই কথাটা কে ছড়িয়েছে। ধূপধাপ পা ফেলে উচ্ছ্বাসের ঘরে প্রবেশ করল। ধূসর রঙের টি শার্ট গায়ে জড়িয়ে মোবাইল হাতে বিছানায় বসে আছে উচ্ছ্বাস। মেয়েলি কণ্ঠস্বর পেতেই দরজার দিকে মাথা তুলে তাকালো। সায়রীকে দেখে মুচকি হেসে বলল, বিয়ের আগে যে আমার ঘরে আসতে পারে কজন মেয়ে বলো তো? তোমার ভাগ্য ভালো শায়রি সুন্দরী, ছোটবেলা থেকে যে আমার ঘর দেখে বড় হয়েছে। সেসবে কর্ণপাত না করে দাঁতে দাঁত চেপে সায়রী প্রশ্ন করল, আমি যে ন্যাড়া হয়েছি তা আপনার মাকে কে বলেছে? এতটা খারাপ কেন আপনি? এখন কি পুরো এলাকা মাইকিং করবেন? কথা নেই বার্তা নেই, এত বড় অপবাদটা মাথায় দিয়ে দিলে। তোমার সঙ্গে মজা করি বলে এই না যে সবাইকে গিয়ে জানাতে যাব। তাহলে আন্টি জানলেন কিভাবে? আমি কিভাবে জানবো? তাহলে কে জানে? উচ্ছ্বাস নীরব। আশানুরূপ উত্তর না পেয়ে রাগের পরিমাণটা বৃদ্ধি পেল সায়রীর। কিছু একটা ভেবে উচ্ছ্বাস বলে উঠল, মনে হয় জোরানো বলেছে। জরিনা? সে জানবে কি করে? তোমাদের বাড়ির বউর সঙ্গে জরিনার অনেক ভাব। বয় জরিনার কাছে তোমার ন্যাড়া হওয়ার খবর বলেছে, আর জরিনা বলেছে আমার কাছে। হতবাক হয়ে গেল সায়রী। মুখভঙ্গি দেখি বোঝা যাচ্ছে বাড়িতে গেলে যে আজ একটা কুরুক্ষেত্র বাঁধাবে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিছানায় বসতে বলল উচ্ছ্বাস। দ্বিমত না করে চুপচাপ বসে পড়ল সায়রী। প্রশ্ন করল,
আমার অ্যাসাইনমেন্ট কোথায়? ঘরের মধ্যে সিঙ্গেল সোফার উপর শায়রির দেয়া সেই শপিং ব্যাগটা রাখা। প্রশ্নের বিপরীতে আঙ্গুল তাক করে তা দেখাতে দ্রুত গিয়ে ব্যাগটা নিয়ে এলো শায়রি। কড়া দৃষ্টিতে উচ্ছ্বাসের পানে একবার তাকিয়ে ফাইলগুলোতে চোখ বোলালো, সাথে বেশ অবাকও হলো। প্রতিটি পৃষ্ঠায় কালো কালির লেখা এবং চিত্র জ্বলজ্বল করছে। বিস্ময় নিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো, কিন্তু তার দৃষ্টি হাতের মোবাইলে। মনোযোগ সহকারে গেম খেলছে সে। শায়রি তার উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি না বাড়ির বাইরে ছিলেন, তাহলে লিখলেন কিভাবে? উচ্ছ্বাসের সোজা সাপটা উত্তর, তোমার কি মনে হয় কষ্ট করে এক জায়গায় বসে থেকে আমি তোমার অ্যাসাইনমেন্ট লিখবো? আমি এসব আমার দ্বারা সম্ভব না। পাশের ফ্ল্যাটের ভাড়াটের মেয়ে টুম্পাকে দিয়ে দিয়েছে। আপনি বললেন আর লিখে দিল? কেন দিবে না? এত সুন্দর স্মার্ট একটা ছেলে আবদার করলো, সে আবদার ফেলে দিবে? বুঝলে শায়রি, মেয়েটা মনে হয় আমায় খুব পছন্দ করে। মেয়েটার রুচি খারাপ। এভাবে বলো না সুন্দরী, ভুলে যেও না তুমিও কিন্তু কম করোনি এই উচ্ছ্বাস আনানের পেছনে। থতমত খেয়ে যায় শায়রি, আমতা আমতা করে বলে, কৈশোরের ভুল ছিল এটা। কৈশোরকালে তো কত মানুষ কত ভুলই করে। হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। মাছটা অনেক বড়, যত বলে শাক দাও না কেন, মাছ কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। ইত্তর ফাতরা। কণ্ঠে রাগ ঢেলে কথাটা বলে চলে যাওয়ার জন্য উদ্যত হলো শায়রি, কিন্তু পারল না। পেছন থেকে তার হাত টেনে ধরল উচ্ছ্বাস। ভ্রুযুগল কুঁচকে পেছন ফিরে তাকালো শায়রি, শুধালো, কি? এক টানে শায়রির হাত থেকে ব্যাগটা নিজের কাছে নিয়ে নিল উচ্ছ্বাস। ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ তো সহজে এগুলো দিচ্ছে না, আগে আমার ভিডিও ডিলিট করো। দীর্ঘশ্বাস ফেলল শায়রি। উচ্ছ্বাসকে দেখিয়ে ডিলিট করল সেই ভিডিও। সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল উচ্ছ্বাস। মুখ বাঁকিয়ে উচ্ছ্বাসের থেকে ব্যাগটা নিয়ে বড় বড় কদম ফেলে ঘর থেকে চলে গেল শায়রি। তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস। বাড়িতে ফিরে নিজের সামনে বুয়া রমেশাকে দাঁড় করিয়ে রেখেছে শায়রি। রাগে গসগস করছে। কিছুটা দূরে বসে আছেন তপন, রেজা এবং সুবর্ণা। তাদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ইকরা। এবার বিরক্তির সহিত ননদের উদ্দেশ্যে বলে উঠল, ওদিকে অনেক কাজ পড়ে আছে শায়রি, কি বলবে বলো না তাড়াতাড়ি। তেতে উঠল শায়রি, কর্কশ কণ্ঠে বলল, কি আর বলার আছে আমার? আমি কি সাধে বড় বড় চুলগুলো কেটে ন্যাড়া হয়েছি? তোমরা জানো না কেন এমনটা করেছি? মাথার মধ্যে জায়গায় জায়গায় ঘা উঠেছিল। গোসল করে চুল শুকাতে এক ঝামেলা হয় আর তীব্র যন্ত্রণা, তাই তো ডাক্তারের পরামর্শ নিয়েই কেটে ফেললাম। তপন রেজা শোধালেন, এসব পুরনো কথা এখন কেন আসছে? আমরা কি এ নিয়ে কিছু বলেছি তোকে, নাকি এসব কোনো গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ তো আমি বানাইনি বাবা, বানিয়েছে তোমাদের রমেশা। কুটিনি মহিলা বাইরের লোকেদের কাছে ছড়িয়েছে বিয়ে করবো না বলে নাকি আমি ন্যাড়া হয়ে গেছি। বাড়ির বাইরের লোকদের জানানোর মতো কোনো কথা এটা? ভয়ে জড়সড় হয়ে গেল রমেশা। সবার দৃষ্টি এবার তার উপরে। সুবর্ণা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলেন, ওহ, তুই তাহলে আমার মেয়ের নামে কুটনামি করিস? দুদিকে মাথা নাড়ায় রমেশা। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বিশ্বাস করেন চাচিজান, আমি কাউর কাছে আপার নামে কিছু কই নাই। ধমকে উঠল শায়রি, একদম মিথ্যে বলবে না। জরিনার কাছে বলনি? আসলে জরিনা আর আমি একই বস্তিতে থাকি, তাই কথার ফাঁকে ওরেই শুধু কইছিলাম। আবার মিথ্যে? নিচের ফ্ল্যাটের রূপার মাকেও তো বলেছ, বলনি? উনিও হেসে হেসে আমায় জিজ্ঞেস করেছিলেন। ধরা পড়ে গেল রমেশা। বসে পড়ল সুবর্ণার পায়ের কাছে। মরা কান্না জুড়ে দিয়ে বলল, চাচি গো, আপনারে কন্যা আমারে যাতে মাফ কইরা দেয়, আমি আর ভুল কইরা জীবনেও করতাম না। উঠে গেল শায়রি। যেতে যেতে বলল, একে কাছ থেকে তাড়িয়ে নতুন কাউকে ঠিক করো মা। এমন কুটনির মুখ আমি আর দেখতে চাই না। কথাটা শেষ হতে না হতেই দরজায় জোরে শব্দ হলো। সজোরে দরজা লাগিয়ে দিয়েছে শায়রি। দীর্ঘশ্বাস ফেললেন তপন রেজা। ঘরে যেতে যেতে বললেন, জীবনে আর শান্তি পেলাম না। ভাবলাম রিটায়ার্ড করে না হয় একটা ভালো সময় কাটাবো, কিন্তু তার হলো না। এখন এসে জুটেছে সংসারের যত ক্যাচাল। স্বামীর যাওয়ার পানে একবার তাকান সুবর্ণা। দৃষ্টি সরিয়ে এবার রমেশার উপর রাখলেন, বললেন, তুই তো জানিস সায়রি কেমন, তাহলে এমনটা কেন করতে গেলি? এখন আর কিচ্ছু করার নেই, অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নে।
কি কোন চাচি, কত বছর ধরে আপনাকে এখানে কাম করি, আপনাকে না দেখলে আমি থাকুম কেমনে? আমি তো অত কিছু ভাইপা কই নাই। সায়রির রাগ কমলে না হয় দেখা যাবে। আজকের দিনটা কাজ করে চলে যা। রমেশার মুখ জুড়ে ঘনিয়ে এলো আধার। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ, যে যার যার মতো চলে গেল। সত্যি রমেশা খারাপ মনে কিছু বলেনি, ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়াবে তাও হয়তো আন্দাজ করতে পারেনি। অনেক বছর হলো এ বাড়িতে কাজ করছে সে, হয়ে উঠেছে বাড়ির একজন সদস্য। চাইলেই অন্য কোথাও হয়তো কাজ জোগাড় করে নিতে পারবে, কিন্তু আদৌ কি এখানকার মতো এত আপন হয়ে উঠতে পারবে? সেদিনের মতো কাজ করে সেই আধারি ঘেরা মুখ নিয়ে রেজাভিলা ছাইল রমেশা। বাবার কথায় সুটবুট পরে সকাল সকাল চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে উচ্ছ্বাস। উদাস দৃষ্টি মেলে খোলা আকাশের দিকে তাকিয়ে চুলগুলোয় হাত বুলিয়ে নিল। হাতের ইশারায় দাঁড় করালো একটা রিক্সা। ভাড়া ঠিক করা শেষে রিক্সায় উঠতে যাবে, তখনই কোত্থেকে যেন দৌড়ে এলো সায়রি। উচ্ছ্বাসকে ধাক্কা দিয়েই উঠে পড়ল দাঁড় করানো রিক্সায়। তার এহেন কাণ্ডে ভ্রু কুঁচকায় উচ্ছ্বাস। কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করতেই সায়রি বলে ওঠে, আরে আপনি, তা সকাল সকাল মানুষ সেজে কোথায় যাওয়া হচ্ছে? তার কথায় আশ্চর্য হলো উচ্ছ্বাস। মানুষ আবার মানুষ সাজে কিভাবে? এতদিন কি সে মানুষ ছিল না? তবে কি ছিল? প্রশ্নগুলো গলধকরণ করে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার নাকি বেকার ছেলে পছন্দ না, তাই চাকরিজীবী হতে যাচ্ছে। গিয়ে লাভ নেই, এমন অপদার্থকে কে চাকরি দিবে? এবারে চাকরিটাও হবে না। হতাশ দৃষ্টিতে সায়রিকে পর্যবেক্ষণ করল উচ্ছ্বাস। উত্তর না দিয়েই আরেকটা রিক্সা ডেকে উঠে পড়ল তাতে। সায়রি স্বগক্তিক কণ্ঠে শুধালো, আপনার বাইক কোথায়? বাড়িতে। কেন? বাইকে করে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাবা। হাসল সায়রি। আরও কিছু বলতে চাইল, কিন্তু তার আগে রিক্সা চালককে তাড়া দিয়ে চলে গেল উচ্ছ্বাস। তার যাওয়ার পানে চেয়ে মনটা খারাপ হলো সায়রির। এমন সময় বেফাস কথা বলা নিশ্চয়ই তার উচিত হয়নি, বরং সায়রির উচিত ছিল একটু সাহস জোগানোর। কিন্তু এটাই তো আর প্রথম নয়, এর আগেও অনেক চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছিল উচ্ছ্বাস, একটাতেও সিলেক্ট হয়নি। প্রতিবারই কোনো না কোনো গণ্ডগোল বাঁধিয়ে এসেছে। দুইবার ভাইবা দিয়েও টিকল না নাকি অন্য কোনো ব্যাপার আছে তা অজানা সকলের। এখন প্রাইভেট কোম্পানিতে চেষ্টা করছে। এ ব্যাপারে আর মাথা না ঘামিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল সায়রি। সময়ের একটু আগেই নির্ধারিত অফিসেই পৌঁছে গেছে উচ্ছ্বাস। গত ইন্টারভিউতে আসতে দেরি হওয়ায় ইন্টারভিউ রুমে অসংখ্য খোঁচা মারা কথা শুনতে হয়েছিল তাকে, যার কারণে চুপচাপ চলে এসেছিল সেখান থেকে, যা ঠিকই সাব্বির আহমেদের কান পর্যন্ত পৌঁছে গেছিল। কারণ কোম্পানিটায় ওনারই একজন পরিচিত চাকরি করতেন উচ্চ পদে। সেই পরিচিতের সাহায্যে ছেলেকে পাঠিয়েছিলেন ইন্টারভিউয়ের জন্য, কিন্তু যা অঘটন ঘটার তা তো ঘটেই গেছে। সেসব কথা মনে রেখে সকাল সকালে ছেলেকে ইন্টারভিউয়ের জন্য বের করে দেন সাব্বির আহমেদ। ওয়েটিং রুমে ভাবলেশীন বসে আছে উচ্ছ্বাস। বাকি ক্যান্ডিডেটদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত সে। সকলের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। কেউ দোয়া দরুদ পড়ছে, কেউ হাতে থাকা কারেন্ট অ্যাফেয়ার্স বইটা রিভিশন দিচ্ছে, আবার কেউ বা বসে বসে মোবাইল ঘাঁটছে। তাদের মধ্যেই একটা মেয়ে ইচ্ছে মতো ঠোঁটে ঘষেছে লিপস্টিক। পাশে বসা ছেলেটি ফিসফিস করে উচ্ছ্বাসের উদ্দেশ্যে প্রশ্ন করল, ভাই নার্ভাস লাগছে না আপনার? ছেলেটির দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। ছেলেটির বয়স এই মুহূর্তে অনুমান করা যাচ্ছে না। চোখের নিচে গভীর ডার্ক সার্কেল, অযত্নে বেরিয়ে উঠেছে ছোট ছোট দাড়ি, চুলগুলো কদম ছাটা। উচ্ছ্বাসের থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে চুপ করে গেল ছেলেটি। একজন একজন করে ডাক পড়ল ভেতরে। 6 জনের পর এবার ভেতরে প্রবেশ করল উচ্ছ্বাস। বিশাল এক টেবিলের অপর পাশে বসে আছেন 4 জন। তাদের সামনে রাখা একটি চেয়ার। 4 জনের মধ্যে একজন তাকে ইশারা করলো চেয়ারে বসতে। ইন্টারভিউ নিচ্ছেই তো একজন একজন করে, তাহলে 4 জন এসে বসে থাকার কি দরকার ছিল? অযথা কাজে ফাঁকি দেওয়া। উচ্ছ্বাসের সঙ্গে আনা ফাইলের মধ্যে থাকা প্রতিষ্ঠানিক কাগজপত্রগুলো মনোযোগ সহকারে দেখে একজন বলেন। কথাটা লজ্জাজনক হলেও উচ্ছ্বাসের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। স্বাভাবিকভাবেই বলল, যতটা বলছেন ততটাও খারাপ নয়, এসএসজিপি দিয়ে বাংলাদেশে ভালো একটা চাকরি পাওয়া যায়। প্রশ্নকর্তা চুপসে গেলেন। আরেকজন বললেন,
কিছু প্রশ্ন করব, তার সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনাকে নিয়ে আমরা ভেবে দেখব। এবারও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা না যাওয়ায় তাকে সোজাসুজি প্রশ্ন করা হলো। বলুন তো মিস্টার উচ্ছ্বাস আনন্দ, বাংলাদেশের ক্রিকেট দলের কোন খেলোয়াড় সর্বপ্রথম সেঞ্চুরি করে? কেন, আপনারা জানেন না? থতমত খেয়ে গেলেন লোকটি। আমতা আমতা করে বললেন, জানবো না কেন, আমরা তো আপনার ইন্টারভিউ নিচ্ছি, তাই যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। নেক্সট কোয়েশ্চেন। উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ। আরেকজন প্রশ্ন করলেন, থাকি এশিয়া মহাদেশে, সেখানে ইউরোপে কয়টা দেশ আমি কি করে জানবো? আর আপনি জেনে বা কি করবেন? তেতে উঠলেন ওনারা। বললেন, পড়লাম ব্যবস্থাপনা নিয়ে, চাকরি ইন্টারভিউ দিতে এলাম ব্যবস্থাপনা বিভাগীয় পদে, আর প্রশ্ন করেন সেঞ্চুরি ইউরোপ মহাদেশ নিয়ে? গাঞ্জা খোরের দল, চাকরি না করলে আমার পাল ছেড়ে যাবে। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলেই ফাইলটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। সজোরে চেয়ারে একটা লাথি মেরে বেরিয়ে গেল রুম থেকে। উপস্থিত লোক চারজন চমকিত, বিস্মিত, হতবাক। ফজরের নামাজ শেষ করে নিয়ম করে রোজ হাঁটতে বের হন সাব্বির আহমেদ। নিয়মটা চালু হয়েছে এই তো বছর 10 আগে, তাও আবার ডক্টরের কড়া নির্দেশে। পেশায় একজন ব্যাংকার থাকায় বেশিরভাগ সময়ই এক জায়গায় বসে বসে কাজ করতে হয়েছে ওনাকে, যার কারণে একটা সময় ডায়াবেটিক্স তীব্র রোশানলে আক্রান্ত হতে হয়। সব পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে বলেছিলেন, দেখুন মিস্টার সাব্বির আহমেদ, আপনার অবস্থা কিন্তু খুবই শোচনীয়। এই শোচনীয় অবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিদিন বেশি বেশি করে পানি পান করতে হবে, খাবারের প্রতি সতর্ক থাকতে হবে এবং মাইলের পর মাইল হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি করার সময় কোথায় ডাক্তার? সকাল সকালে তো অফিসে ছুটতে হয়, আর ফিরতে ফিরতে হয় রাত। হেঁটে হেঁটে অফিসে যাবেন, আবার হেঁটে হেঁটে ফিরবেন, স্বাস্থ্যও ভালো থাকবে, অর্থও বেঁচে যাবে। ডক্টরের পরামর্শটা ছিল চমৎকার, যার সঙ্গে সঙ্গে মনে ধরেছিল সাব্বির আহমেদের। কিপটামি স্বভাবটা তিনি বংশ পরম্পরায় বাপ দাদার নিকট থেকে পেয়েছিলেন এবং ভেবেছিলেন নিজের ছেলেও হয়তো বংশের ধারায় অব্যাহত রাখবে। কিন্তু ওনাকে পরিপূর্ণভাবে নিরাশ করে দিয়ে ছেলে হয় ওনার ঠিক বিপরীত স্বভাবের। কিভাবে কোথায় টাকা খরচ করবে সেই চিন্তাতেই যেন সারাক্ষণ মশগুল থাকে উচ্ছ্বাস। ছোটবেলায় বাপের পকেট মারত, আর এখন মেরে দেয় বিল্ডিংয়ের 2-1টা ফ্ল্যাটে ভরা। আজ সকালেও হাঁটতে বের হয়েছেন সাব্বির আহমেদ। পথিমধ্যে তপন রেজার সঙ্গে দেখা হতেই চায়ের টঙে গিয়ে জুড়ে দিয়েছেন গল্প। দুজনেই আবার এক নাওয়ের মাঝ কিনা। একই অফিসে একই পদে চাকরি করতেন দুজনেই। সেখান থেকেই ওনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু। একসময় বন্ধুত্বটা নিজেদের ব্যক্তি জীবন থেকে একেবারে পরিবারের মধ্যেও চলে আসে। চা খেতে খেতে তপন রেজা বলে উঠলেন, আপনার ছেলেকে দেখলাম পরিপাটি হয়ে কোথায় যেন যাচ্ছে। সহজে তো তাকে অমন পোশাক আশাকে দেখা যায় না। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছো? সাব্বির আহমেদের সোজাসাপটা উত্তর। বাহ, এটা তো ভালো খবর। ইদানিং খারাপ সঙ্গ নিয়ে চলাফেরা করতে দেখি। শিক্ষিত ভালো পরিবারের ছেলের কি এসব মানায়? মনে মনে ছেলের প্রতি ভীষণ ক্ষিপ্ত হলেন সাব্বির আহমেদ। এই ছেলেটাই ওনার সব মান সম্মান ডোবাচ্ছে, কিন্তু অন্যের সামনে তো আর নিজের সম্মান খোয়ালে চলে না। কৃত্রিম হেসে বলেন, যাদের সঙ্গে চলে তারাও উচ্চ পরিবারের ছেলে। লেখাপড়া শেষে চাকরি বাকরি না পেয়ে আর কি ঘুরে বেড়ায়। উচ্ছ্বাসেরও চাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। আমার যা আছে সব তো ওরই, একমাত্র ছেলে আমার। বাড়ি ভাড়া যা আসে তা দিয়েই পায়ের উপর পা তুলে বউ বাচ্চা নিয়ে আরামসে দিন চলে যাবে। তবুও জোর করে ইন্টারভিউতে পাঠাই, লেখাপড়া করেছে। এখন একটা চাকরি না করলেই নয়, লোকে মন্দ বলবে। তাছাড়া কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কারখানা। তা অবশ্য ঠিক। আমার ছেলেটার কথা আর কি বলবো, সব তো জানেনই। মান সম্মান ডুবিয়ে মেয়ে নিয়ে ভেগে এসেছে। সেদিক দিয়ে উচ্ছ্বাস এখনও ঠিকই আছে, কোনো মেয়ের চক্করে নেই। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলেন সাব্বির আহমেদ। অপ্রস্তুত হাসলেন, ফিস ফিস করে বললেন, দিনকাল ভালো না তপন ভাই, শায়রি মাকে একটু দেখে শুনে রাখবেন। ইতর ফাতরা ছেলের পাল্লায় পড়লে আবার সমস্যা। মেয়েকে নিয়ে আমার তেমন চিন্তা নেই ভাই। নিজের ভালোটা মেয়ে আমার খুব ভালো করেই বোঝে। বাবার পছন্দের উপর তার সম্পূর্ণ ভরসা আছে। বাবা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করে নেবে।
বলে হাসলেন তপন রেজা। লোকটার জন্য বড্ড কষ্ট হলো সাব্বির আহমেদের। মেয়ের চেয়ে বাবার পছন্দের ওপর কতটা ভরসা আছে তা উনি বাবা হয়ে না জানলেও সাব্বির আহমেদ খুব ভালো করেই জানেন। অফিস থেকে বের হয়ে একটা সিগারেট ধরালো উচ্ছ্বাস। মুখভঙ্গি দেখে ভেতরে কি চলছে ঠাউর করা দেয়। সিগারেট শেষ করে শার্টের ইন খুলে ফেলল, সাথে খুলল শার্টের ওপরের দিকের কয়েকটা বোতাম। ফুটপাত ধরে হাঁটছে সে। বাইকটাকে বড্ড মিস করছে। সঙ্গে থাকলে হয়তো সারা শহর ইচ্ছে মতো ঘুরে ফিরে আসা যেত। এই মুহূর্তে বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না তার। বাড়ি ফিরলেই শুনতে হবে বাবার অসংখ্য বকাবকি। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে ঘণ্টাখানেক আড্ডা দিয়ে ভার্সিটি গেট দিয়ে বের হলো শায়রি। গেটের পাশটা পুরোপুরি ফাঁকা। এখনও অনেক শিক্ষার্থী মাঠের ভেতরে বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ কেউ চলে গেছে বাড়ি। কুয়াশা কেটে প্রচণ্ড রোদ উঠেছে, গা ঝলসানো রোদ। রোদ থেকে বাঁচার জন্য ছাতা আনতে ভুলে গেছে শায়রি। এ সময় রিক্সা পেতেও পোহাতে হয় অনেক ঝামেলা। ভাগ্যের জোরে দু একটা পেলেও চালক ভাড়া চাই বেশি। ডান হাত দিয়ে কপাল থেকে আশেপাশে তাকাতেই আপনা আপনি ভ্রুযুগল কুঁচকে গেল। হাতের ইশারায় তাকে কাছে ডাকলো উচ্ছ্বাস। এগিয়ে গেল শায়রি। কোনো প্রশ্ন করার আগে দাঁড় করানো রিক্সায় উঠে গেল উচ্ছ্বাস। হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো। চুপচাপ বাধ্য মেয়ের মতোই উচ্ছ্বাসের বাড়ানো হাতটা সম্পূর্ণ অবজ্ঞা করে রিক্সায় উঠল শায়রি। নিজ হাতটা গুটিয়ে নিল উচ্ছ্বাস। রিক্সা চালকের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, চলুন মামা। রিক্সা চলতে লাগলো। শায়রি শানিত কণ্ঠে প্রশ্ন করল, ব্যাপার কি? হঠাৎ আমার ভার্সিটির সামনে, আবার আমায় লিফটও দিচ্ছেন যে? এদিক দিয়ে বাড়ি ফিরতে হতো, তাই ভাবলাম তোমাকে একেবারে সঙ্গে করে নিয়েছে। চাকরি হলো? না। নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছেন। উত্তর দিল না উচ্ছ্বাস। প্রসঙ্গ বদলে বলল, ব্যস্ত তুমি? না। চলো ঘুরি। বাড়ি যাবেন না? রাতের আগে ফিরে যাবে না। কেন? বাবা বকবে। ফিক করে হেসে উঠল শায়রি। তার দিকে সরু দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। থমথমে কণ্ঠে শুধালো, হাসছো কেন? এত বড় ছেলে কি না বাবাকে ভয় পায়? ওইসব ভয় ডর উচ্ছ্বাসের নেই। শুধু শুধু চেঁচামেচি হবে বলে যাওয়া ক্যান্সেল। বিপরীতে কি বলা যায় খুঁজে পেল না শায়রি, তাই চুপ রইল। আশেপাশে ব্যস্ত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। নীরবতা ভেঙে উচ্ছ্বাস শুধালো, ক্লাস তো অনেক আগে শেষ হওয়ার কথা, তাহলে বের হতে এত দেরি হলো যে? ঘাড় ঘুরিয়ে তাকালো শায়রি। খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিলাম। রোজ ক্লাস শেষে তাকে সময় না দিলে সে আবার রাগ করে বসে থাকে। তার রাগ ভাঙানো খুবই কঠিন একটি কাজ, তাই এই আবদারটা পূরণ করি যথাযথভাবে। মুস্কি হাসলো উচ্ছ্বাস। শায়রি খেয়াল করলো ছেলেটার হাসি ঠিক আগের মতোই সুন্দর। শায়রির স্পষ্ট মনে আছে তখন সে ক্লাস 9-এ পড়ে আর উচ্ছ্বাস পড়ে দ্বাদশে। উচ্ছ্বাসের প্রতি সে ছোট্টবেলা থেকে বেশ বড়সড় এক দুর্বলতা ছিল তার মধ্যে। উচ্ছ্বাসের সব কিছুই তার কাছে খুব ভালো লাগতো। বেশি ভালো লাগতো এই হাসিটা। কিন্তু ছেলেটা যেখানে সেখানে হাসতো না, বিশেষ করে শায়রির সামনে তো একদমই নয়। যার পরনায় খুব সাহস জুগিয়ে সুযোগ বুঝে উচ্ছ্বাসকে হাসানোর জন্য কাতুকুতু দিত শায়রি। তবে সেসব ভেবে মুগ্ধ হওয়ার মতো ভুল কাজ আজ আর করল না সে। রাগ হলো, চরম রাগ। উচ্ছ্বাস তার কথা বিশ্বাস করল না, সেজন্য রাগ। যদিও কথাটা মিথ্যে, তবু উচ্ছ্বাসকে বিশ্বাস করতে হবেই। কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, আপনাকে একটা পরামর্শ দিয়ে উচ্ছ্বাস, আমার পিছু পিছু ঘুরঘুর করা বন্ধ করুন। এ জীবনে আমাকে আর আপনি পাচ্ছেন না, আমি হব না আপনার। চাকরি বাকরিতে প্রবেশ করুন, বিয়ে করে আমাকে দাওয়াত দিন। ভাইয়ের বিয়ে নিয়ে অনেক প্ল্যান ছিল, কিন্তু ভাইয়া তো পালিয়ে বিয়ে করলো। তাই এখন আমার এই ইচ্ছে পূরণের দায়িত্ব আপনার। আপনার বিয়েতে আমি অনেক ছেলে পাঠাবো। এত ছেলে দিয়ে কি করবে? তোমার না বয়ফ্রেন্ড আছে? আছে তো কি হয়েছে? বয়ফ্রেন্ডের জায়গায় আছে। আপনার বিয়েতে যে ছেলে পটাবো তাকে তো আর বয়ফ্রেন্ড বানাবো না, তাকে একেবারে জামাই বানাবো। এত কষ্ট করার কি দরকার? আমি কি বানিয়ে নাও, আমার অনেক ইচ্ছে। বউয়ের কথায় উঠবো আর বসবো। আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন? আপনাকে আমার পছন্দ নয়। আগে তো ঠিকই পছন্দ ছিল। উচ্ছ্বাস ভাই বলে মুখে ফেনা তুলে ফেলতে। তাতে আপনার কি? আপনি আমার অনুভূতি নিয়ে মজা করেছেন, পচা পচা কথা বলে আমার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ও হ্যাঁ, আপনার না লম্বা এবং বিদেশিদের মতো সাদা চামড়ার মেয়ে পছন্দ? তাহলে তার কাছেই যান।
সেই রাগ জেদ নিয়ে বসে আছো এখনো? যেটাকে আত্মসম্মান ভাবছ, সেটা কিন্তু আদৌ আত্মসম্মান নয়, সেটা হচ্ছে ইগো। ইগো বড্ড খারাপ জিনিস। উত্তর দিল না শায়রি, মুখ ঘুরিয়ে নিল। ছোট থেকে বাড়িতে দেখে এসেছে উচ্ছ্বাসের যাতায়াত। মায়ের সঙ্গে নেহার আন্টির তখন গলায় গলায় ভাব। বিকেলে মায়ের হাত ধরে চলে যেত উচ্ছ্বাসদের বাড়ি। সেখান থেকে ছেলেটার ন্যাওটা হয়ে যায় শায়রি। উচ্ছ্বাসও তার জন্য ডায়েরি রেখে দিত কত রকমের চকলেট। পাশের বাড়ির ভাড়াটিয়ার মেয়ে রুজি আপু পছন্দ করত উচ্ছ্বাসকে। ক্লাসমেট ছিল দুজনে। রোজ রোজ চকলেটের লোভ দেখিয়ে তার হাত দিয়েই উচ্ছ্বাসের জন্য লিখে পাঠাতো চিঠি। মাঝে মধ্যে তার সঙ্গে এঁটে দিত গোলাপ ফুল। রোজের ঘরের বারান্দার টবে গোলাপ গাছ,